নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দুটো খুব তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। চীনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে চীনের নাগরিকরা ট্যুরিস্ট ভিসা পাবেন ভারতে ঘোরার জন্য। গালওয়ান ডেপসাং সংঘর্ষের পর দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তারপর দফায় দফায় সামরিক পর্যায়ে আলোচনা, সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে আলোচনা এবং সীমান্তে যে উত্তেজনা সেটা কমানো হয়, ডিমিলিটারাইজও করা হয় এবং চীন কৈলাস মানস সরোবর যাতে সনাতনীরা যেতে পারেন ভারত থেকে তার অনুমতি দেয়। এবার ভারত বলল যে ট্যুরিস্ট ভিসা চীনের নাগরিকদের দেয়া হবে এবং একই সঙ্গে হয়তো কিছুদিনের মধ্যে ভারত এবং চীন সরাসরি বিমান যোগাযোগ চালু হবে। চীনের সরকারি মুখপত্র ইংরেজিতে বেরোয় গ্লোবাল টাইমসও এই খবরটি দেয়া হয়েছে এবং ভারত সরকারের এই ভূমিকাকে খুব সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখছে শি জিনপিং এর প্রশাসন। 2, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেন এবং মালদ্বীপ যাবেন। ব্রিটেনে তিনি ইংল্যান্ডের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করবেন এবং তারপর মালদ্বীপের স্বাধীনতা দিবসের 60তম স্বাধীনতা দিবস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। মুইজ্জুর সরকার তারা কিন্তু ইন্ডিয়া আউস্ট এই প্রোগ্রামকে সামনে রেখে ভোটে জিতেছিল। তারপর তারা বুঝেছে যে দীর্ঘদিনের মিত্র ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলে মালদ্বীপের ক্ষতি, কারণ এই ছোট্ট আর্কিপেলাগো চীনের ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে। কিছুদিন আগে মুইজ্জু ভারত সফর করেছেন, এবার প্রধানমন্ত্রী যাচ্ছেন। খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, ভারতের বিদেশ নীতির সাফল্য এবং খুব স্বল্প সুদে ঋণও দেবে মালদ্বীপকে, ভারত গ্র্যান্টিন এড দেবে এবং প্রচুর বিনিয়োগ করবে। এই দুটো খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে। এবার আমি যে শিরোনাম দিয়েছি সেই শিরোনামের কি আলোচনা করব সেটাই আপনাদের জানাতে চাই। দেখুন, বঙ্গেশ্বরী ভোট কুড়োনোর নানা রকম কৌশল খুব ভালোভাবে জানেন। ফন্দি ফিকির কৌশল, কখনো অর্ধসত্য কখনো সম্পূর্ণ অসত্য কথা বলে তিনি একটা ন্যারেটিভ তৈরি করতে চান। এই যে কিছুদিন আগে বলেছিলেন, কয়েকদিন আগে 2-3 দিন আগে 21শে জুলাইয়ের পর, যে হরিয়ানা সরকার চিঠি পাঠিয়েছে, জানতে চেয়েছে 52 জনের এরা বাংলাদেশি কিনা, এদের পরিচয় জানাতে বলা হয়েছে। তখন মাননীয়া বলেছিলেন এ তো ভাষা সন্ত্রাস, এ তো দখল করতে চাইছে বাংলা। কিন্তু রাজ্য প্রশাসন হরিয়ানা সরকারের যে অনুরোধ, সেই অনুরোধকে মাথায় রেখে যে 52 জনের নাম পাঠিয়েছিল হরিয়ানার পুলিশ, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করছে এবং সেটা পাঠিয়েও দেওয়া হবে। তা এটাই তো একটা নীতি, এটাই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। একটা রাজ্যের প্রশাসন জানতে চেয়েছে আর একটা রাজ্যের প্রশাসনের কাছে কয়েকজন সম্পর্কে, তাদের বাংলা দখলের কি আছে, ভাষা সন্ত্রাসের মধ্যে কোত্থেকে আসে, এগুলো আমরা খুব সাধারণ বুদ্ধিতে বুঝে উঠতে পারি না। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো বঙ্গেশ্বরীর মতো সুপার ইন্টেলিজেন্ট নই, তাই আমরা এসব বুঝতে পারি না। যাই হোক, শেষ পর্যন্ত বাধ্য ছেলের মতো রাজ্য প্রশাসন হরিয়ানা প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে ওই 52 জনের সম্পর্কে তথ্য জোগাড় করছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন বাঙালিরাই এই 52 জন সম্পর্কে হরিয়ানা প্রশাসনের কাছে অভিযোগ করেছে, কারণ বাংলাভাষী প্রকৃত ভারতীয়দের কাজের সুযোগ কেড়ে নিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। তারা বাংলা ভাষায় কথা বলেন, একবার সীমান্ত পেরিয়ে এই রাজ্যে ঢুকে গিয়ে যে কোনোভাবে তারা কিছু পরিচয়পত্র জোগাড় করে নেন এবং তারপর ভারতের জনসমুদ্রে মিশে যান। তাহলে এরা দেশের নাগরিকদের কাজের সুযোগকে সংকুচিত করছে। যেভাবে 52 জনের
নাম হরিয়ানা পুলিশ পাঠিয়েছে, এর থেকে এটা প্রমাণিত হয় তাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল। এই নির্দিষ্ট তথ্য শ্রমিকবাবুর দাবি যে সেখানকার বসবাসকারী বাঙালিরাই দিয়েছেন হরিয়ানা প্রশাসনকে। যদি শ্রমিকবাবুর এই দাবি ঠিক হয়, মাননীয়ার ভাষা সন্ত্রাস, বাংলা দখল করতে চাইছে, এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা একদমই কিন্তু চালু হবে না, কেউ নেবে না, নো টেকার। এই যে ফালাকাটার এক দম্পতি, মাননীয়া বললেন যে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠিয়েছে, বিদেশি নাগরিক হিসাবে চিহ্নিত করবে, তারা আবার হিন্দু। সেই দম্পতি বলেছেন কই না তো, এরকম তো কোনো চিঠি আসেনি। তারা অনেকদিন আসামে থাকেন, তাদের পরিবারের সদস্যদের ওই এনআরসি হয়ে গেছে, কারুর নাম বাদ যায়নি। মুখটা পুরল তো, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে হঠাৎ করে কেউ তথ্য আপনাকে দিল কানে কানে, আপনি সেটা সামনে রেখে প্রেসকে বলতে শুরু করলেন, আরে একটু তলিয়ে দেখুন সত্যিটা কি। সবসময় ভোট কুড়োবেন, সস্তা রাজনীতি করবেন, বাংলা ভাষা আক্রান্ত এসব বলবেন, এগুলো তো চলে না দিদি। দেখুন, আপনি বাংলা ভাষা নিয়ে খুব দরদ দেখাচ্ছেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন দোকানে সাইনবোর্ড কটা বাংলায় লেখা আছে? সুনীলদা একবার এটা উদ্যোগ নিয়েছিলেন যে প্রত্যেক দোকানে সাইনবোর্ড বাংলায় লেখা হবে, করুন না, সেরকম একটা কর্মসূচি নিন আপনার সরকার, নির্দেশ দিন না, সমর্থন করব। আপনি পজিটিভ করুন বিষয়টা। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কিন্তু বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষাকে বাঁচাতে হবে বলে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পদযাত্রা করবেন, ওগুলো ভোট কুড়োনোর কৌশল। বাংলা ভাষার প্রতি দরদ থাকলে বাংলা মাধ্যম স্কুলগুলোর পুনরুজ্জীবন করুন, শূন্য পদে শিক্ষক নিয়োগ করুন, আর ওটা যেটা বললাম, সমস্ত দোকান কম্পালসারি করুন, তাদের সাইনবোর্ডে বাংলায় লেখা থাকবে। সমর্থন করবে পশ্চিমবঙ্গের মানুষ। আপনি কিন্তু সেটা করছেন না। এবার নতুন একটা ভোট কুড়োনোর অঙ্ক বসেছেন। এটা অবশ্যই আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত, ওই যে বুথ ধরে ধরে সমাধান। এখন প্রশ্ন হলো, আমি যে বুথে এতদিন ভোট দিতাম, আমার বুথটা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? নির্বাচন কমিশন ডিরেক্টিভ দিয়েছে যে একটা বুথে সর্বাধিক 1200 জন ভোটার থাকতে পারবে। পশ্চিমবঙ্গের মোট ভোটার হচ্ছে 7,59,00,000। তাকে আপনি 1200 দিয়ে ভাগ করুন, আপনার বুথের সংখ্যা কত দাঁড়াবে? 1 লক্ষের বেশি। বঙ্গেশ্বরী বললেন 80,000 বুথ আছে। হয়তো কাজের চাপে, বিজেপির ভয়ে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার আতঙ্কে মাননীয়া হয়তো তথ্যগুলো সব গুলিয়ে ফেলছেন। 1 লক্ষ বুথ আছে। আপনি 3টে করে বুথ নিয়ে ক্লাস্টার করবেন, প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা আপনি ধার্য করেছেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচন ঘোষণার আগেই সব কাজ সেরে ফেলতে হবে। খুব ভালো কথা। এবং যে কমিটি হচ্ছে তাতে জনপ্রতিনিধি থাকবে, 3 জন ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিত্ব থাকবেন। এখন প্রশ্ন হলো, বিরোধীদের তো অনেক জনপ্রতিনিধি আছে, এতে কি বিরোধীদের রাখা হবে? আপনার যদি 1 লক্ষ বুথ থাকে, বিরোধীরা জিতেছে সেই রকম বুথের সংখ্যাও কম নয়, যে কয়েক হাজার, অনেক। তা সেই বুথগুলোতে কি হবে? আপনার যে ট্র্যাক রেকর্ড, আপনি বিরোধীদের ডাকেনও না জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায়, আর যে বুথগুলোতে বিরোধীরা জিতেছে সেই বুথগুলোতে আপনার এই কর্মসূচি লাগু হবে? এখানেই প্রশ্ন। দেখুন, কিছুদিন আগে 3 দফায় 6,000 কোটি টাকা বাজার থেকে নতুন করে ঋণ নিয়েছে রাজ্য। একটা রিজার্ভ ব্যাংকে বন্ড ছেড়ে নিয়েছে আর বাজার থেকে নিয়েছে। তখন একটা ধারণা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% সম্ভবত জুন মাসের 27 তারিখের মধ্যে দিয়ে দেবে, কিন্তু তা হয়নি। রিভিউ পিটিশন করেছে, বলেছে যে
দিতে যদি হয় যে 10,000 কোটি টাকা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে লাগবে সুপ্রিম কোর্টে, তারপর মামলার ফয়সলা হলে টাকাটা দেওয়া হবে। 40,000 কোটি টাকার বেশি প্রাপ্য হচ্ছে ডিএ, তার মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে 25,000 টাকা দিন। যখন রাজ্য সরকারের আইনজীবীরা বললেন যে মাই লর্ড এত টাকা দিলে তো আমরা সরকারই চালাতে পারবো না, তখন সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে আপাতত 25% দিন, কিন্তু দিলেন না। কি বলেছেন যে 6 মাস সময় দিন। বাজেটে তো এসবের সংস্থান করা ছিল না, ঠিক বাজেটে সংস্থান করা ছিল না। এই যে আপনি আপনার কথা মতো 80,000 বুথে প্রতিটা বুথে 10 লাখ টাকা করে দেবেন উন্নয়নের জন্য, তাতে খরচা হবে 8,000 কোটি টাকা। তা আপনার 25-26 অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন কয়েক মাস আগে, তাতে এই টাকাটার সংস্থান ছিল না। কারণ আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি হঠাৎ করে হয়নি। আপনি এটা অনেকদিন ধরেই ভেবেছেন, কিন্তু বাজেটে সংস্থান রাখেননি, হয়তো বাজেটের পরে ভেবেছেন। ওই যে ঋণটা নিয়েছিলেন সেই ঋণটা দিয়ে হয়তো এই কাজটা করবেন। আবার এমনও হতে পারে সেই ঋণটা অন্য খাতে ব্যবহার করবেন। বিভিন্ন সরকারি দপ্তরের বাজেটে যে বরাদ্দ আছে সেই বরাদ্দ কাটছাট করে এই টাকাটা জোগাড় করবেন। যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার জন্য এবং অন্তর্বর্তী বাজেটে বা ভোট অন অ্যাকাউন্ট বাজেটে তার বরাদ্দ বাড়বে। আপনি সমস্ত সরকারি দপ্তরকে বলা আছে যে একেবারে দরকার না হলে কোনো টাকা খরচ করো না, সেই টাকাগুলোকে লক্ষ্মীর ভান্ডারে দেবেন। এই যে 8,000 কোটি টাকা, হয় আপনি বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ কাটছাট করে সেই টাকাটা জোগাড় করবেন, না হলে আবার বাজার থেকে ঋণ নেবেন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে, তার মাথায় সম্ভবত 60,000 টাকার দেনা, আরো কয়েক হাজার টাকার দেনা বাড়বে। আপনার তো কুছ পরোয়া নেই। রাজ্যটা রসাতলে যাচ্ছে, রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ছে। আপনি কাঁদুনি গাইছেন, আপনার আইনজীবী কাঁদুনি গাইছেন যে খুব অসুবিধা হবে ডিএ দিতে, বাজেটে সংস্থান নেই, তো আপনার এই বুথের সমাধান প্রকল্পের টাকাটা কোত্থেকে জোগাড় হবে দিদি? হয় আবার লোন করবেন, না হলে বিভিন্ন দপ্তরের বরাদ্দ কাটছাট করবেন, এছাড়া তো কোনো উপায় নেই। আপনার ইচ্ছা হলো, আপনার মর্জি হলো, আপনাদের পরামর্শদাতা সংস্থা পরামর্শ দিল, আপনি সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়ে গেলেন, আর সরকারি কর্মচারীদের ডিএটা আপনি দিতে পারছেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আপনি ডিএটা দিতে পারছেন না, দিচ্ছেন না। সবার একটু ভেবে দেখা উচিত। এর আগে তো দুয়ারে সরকার হয়েছে, পাড়ায় সমাধান হয়েছে, দিদিকে বলা হয়েছে। আপনার এই বুথ ভিত্তিক সমাধান এর সঙ্গে পাড়ায় সমাধানের পার্থক্য কি? ভোটের আগে আপনার বুথ যারা ম্যানেজ করে তাদের পকেটে কিছু ঢুকিয়ে দেওয়ার জন্যই কি এই প্রকল্প, আমার আপনার করের টাকায়? এই প্রশ্ন উঠছে সর্বত্র। তাহলে হঠাৎ করে আপনি এরকম একটা পরিকল্পনা ঘোষণা করলেন কেন? আপনার তো এরকম পরিকল্পনা আছে, পাড়ায় সমাধানের সঙ্গে বুস্তরের সমাধানের কি পার্থক্য? আসলে আবার বলছি, আপনি খুব ভয় পেয়েছেন দিদি। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, অগাস্ট থেকে চালু হবে পশ্চিমবঙ্গে। অনেক ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, হতে পারে সেটা 60-70 লক্ষ। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আপনার ভোটের পার্থক্য ছিল 59 লক্ষ। 2024-এর লোকসভা নির্বাচনে সেই পার্থক্য এসে দাঁড়িয়েছে 42 লক্ষ। আপনি 42 লক্ষ ভোট বিজেপির থেকে বেশি পেয়েছেন। এখন যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, যদি 60-70 লক্ষ ভোট বাদ যায়, সেই ভোটের একটা বড় অংশ আপনার সমর্থক, তারা আপনাকে ভোট দেয়। ওই ভোট ব্যাংক আছে, এর মধ্যে অনুপ্রবেশকারীরা আছে, রোহিঙ্গারা আছে, তাই আপনি আতঙ্কিত বোধ করছেন, তাই খড়কুটোর মতো কিছু আঁকড়ে ধরতে চাইছেন, যাতে ওই চতুর্থবার এই ভোট বৈতরণীটা পেরোনো যায়। এগুলো আমরা বুঝি দিদি, এগুলো আপনার ভোট কুড়োনোর কৌশল।
এই প্রকল্প আপনি অনেক করেছেন। আচ্ছা, আপনার দুয়ারে সরকার পাড়ায় সমাধান প্রকল্প তো অনেকদিন ধরে হয়েছে, তাহলে 2021-এর বিধানসভা থেকে 2024-এর লোকসভায় আপনার প্রাপ্ত ভোট কমলো কেন? বিজেপির সঙ্গে পার্থক্যটা কমে আসলো কেন? শুধু এগুলো করে হবে না দিদি, বাংলায় এবার মেরুকরণের আবহে ভোট হবে। এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের বিরুদ্ধেও মানুষ ভোট দেবে, গণভোট হবে হ্যাঁ মমতা না মমতায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই যে বিজেপি 2,33,00,000 একটু বেশি ভোট পেয়েছে, তার মধ্যে ধরে রাখুন 98% হিন্দু ভোট। তাই হিন্দু ভোটের মধ্যে হিন্দু মাতৃশক্তিও বিজেপিকে ভোট দিয়েছে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর উপভোক্তা তাও দিয়েছে। শুধু ডোল পলিটিক্স করে সব অংশের ভোটকে জেতা যায় না। আপনি এই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়াবেন, এটা সবাই জানে। ওই লক্ষ্মীর ভান্ডারের এফেক্টটা এবার ডিসকাউন্টেড হয়ে যাবে। বারবার বারবার লক্ষ্মীর ভান্ডারকে দেখিয়ে ভোট পাওয়া যায় না। মানুষ জানেন, বাংলার মাতৃশক্তি জানে যে যেই সরকার করুক না কেন তারা কিন্তু এই ধরনের প্রকল্প বন্ধ করবে না। বিজেপি তো বলেছে তৃণমূল যা দেবে তার থেকে আমরা বেশি দেব, এবং ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিং এ অন্নপূর্ণা ভান্ডার বা যে নামেই হোক না কেন সেটা তারা লাগু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। লক্ষ্মীর ভান্ডারের সুফল নতুন করে আপনি আর পাবেন না। মেরুকরণের আবহ তীব্র, দুর্নীতিতে আগা পাঁচতলা ডুবে গেছে সরকার, শিল্প নেই, কলকারখানা নেই, বলছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, সংখ্যাটা তার দ্বিগুণেরও বেশি বলে অনেকে মনে করে। এই বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, এই ন্যারেটিভও খাবে না। কারণ এ রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ বাইরের রাজ্যে যায়, কাজ করে, পড়াশোনা করে। দেখান তারা কোথায় নিগ্রহের মুখে পড়েছেন, তারা যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়। আর নিগ্রহের মুখে কারা পড়ছেন বা জিজ্ঞাসাবাদের মুখে কারা পড়ছেন? যাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠছে, তারা কি সত্যি ভারতীয় নাকি বাংলাদেশি? সাকল্যে হাজার জন। আপনি বলছেন বাংলায় বললেই আক্রান্ত হতে হচ্ছে, এরা এত ঘৃণা করে। আবার ধরুন আপনি তো একটা প্ল্যান কষেছেন যে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এই প্রকল্পটাকে আপনি গুটিয়ে দেবেন, মানে যা যা করণীয় সব হয়ে যাবে, টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিন্তু যদি না পারেন, নির্বাচন ঘোষণা হয়ে যায়, তখন বলবেন আবার ভিকটিম কার্ড। দেখো আমি টাকা দিতে গিয়েছিলাম, কমিশন দিতে দিল না। কখনো হাইকোর্টকে বলেন, কখনো সুপ্রিম কোর্টকে বলেন, কখনো আইনজীবীদের বলেন, কখনো বিরোধী দলকে বলেন যে আপনি চেষ্টা করছেন, এরা সব আটকে দিচ্ছে, ভিকটিম কার্ড খেলেন। আপনি প্রথম থেকে ভিকটিম কার্ড খেলে আসছেন। যখন কংগ্রেস করতেন তখনও খেলেছেন, যখন তৃণমূল করেছেন তখনও খেলেছেন, এবং লাগাতার খেলে আসছেন। যে আপনি একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মেয়ে, সাহসী, সিপিএম কে হটিয়েছিলেন, মার খেয়েছেন, এগুলো সত্যি, মার খেয়েছিলেন, সিপিএম হটেছে আপনার জন্য, আপনি নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে এসছেন, সব সত্যি। এই ভিকটিম কার্ড আপনি অনেকবার খেলেছেন, এখনো খেলছেন, কিন্তু এখন আপনি বিরোধী নন। 14 বছর হয়ে গেল আপনি বঙ্গেশ্বরী দিদি। আপনার অনুমতি ছাড়া এ রাজ্যে একটা গাছের পাতা হেলে না। তাই আপনি আর কত ভিকটিম কার্ড খেলবেন? এটা আপনার ভোট কুড়োনোর কৌশল। কতটা আপনি চাপের মুখে যা পাচ্ছেন খড়কুটোর মতো আঁকড়ে ধরছেন, নগদ পাইয়ে দেওয়া, তাতে যদি ভোটটা কুড়োনো যায়, আবার চতুর্থবার ক্ষমতায় আসা যায়। আমি জানি না ফলাফল কি হবে, কিন্তু এই 8,000 কোটি টাকা আপনি বলেছেন, ধরুন 1 লক্ষের উপর বুথ হলে আপনার টাকার পরিমাণটা বাড়বে। এই টাকা কিন্তু বাজেটে ছিল না। এই যে আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন না কি করে দেব ডি এর 25%, বাজেটে তো সংস্থান ছিল না, এটারও বাজেটে সংস্থান ছিল না। সরকারি কর্মচারীরা আপনার প্রায়োরিটি নয়, আপনার প্রায়োরিটি নয়। আপনি মনে করেন সরকারি কর্মচারীদের সিংহভাগ আপনার বিরোধী,
তাই তাদের দাবির কোনো গুরুত্ব নেই। কিন্তু আপনি ডোল পলিটিক্সে সিদ্ধ হস্ত, নগদ দিয়ে কিভাবে ভোটটা এনশিওর করা যায় সেই জন্য আবার এই প্রকল্পটা আপনি এনেছেন। এগুলো ভোট কুড়ানোর কৌশল ছাড়া আর কিছুই নয় দিদি।